এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রমাণ দেখাতে হয়। প্রমাণ আছে স্যার, প্রমাণ আছে। ডক্টর অনুপম দাস আমার বাবার পোস্টমর্টম করেছিলেন। সেই রিপোর্টটা আনার জন্যই কাল আমি ওনার চেম্বারে গিয়েছিলাম। প্রথমে উনি রাজি হচ্ছিলেন না ঠিকই, কিন্তু পরে উনি বলেছিলেন খুঁজে দেখবেন। আজ সকালে সেই রিপোর্টটা আনার জন্য আমি ওনার চেম্বারে গিয়েছিলাম, আর গিয়ে দেখি উনি নেই, ওনাকে খুঁজে পাইনি আমি। এটাও আলাদা কেস, এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। কিন্তু স্যার, আমি আপনাকে সুযোগ আর সময় দুটোই দিয়েছিলাম, কিন্তু আপনি একটাও কাজে লাগাতে পারলেন না। আমি আর সময় নষ্ট করতে চাই না। আদালত এবার রায় শোনাবে। মাই লর্ড, আমি কিছু বলতে চাই। আমি ডক্টর অনুপম দাস। আবার নতুন করে কি নাটক শুরু হচ্ছে? মহামান্য আদালত, আপনাকে অনুরোধ করব যে এদেরকে আদালতের সময় নষ্ট করার মতো সময় আপনি প্লিজ দেবেন না। আমাকে 2 মিনিট সময় দিন, 2 মিনিট। স্যার আমি আপনাকে এনার কথাই বলছিলাম। মঞ্জু গড়াইয়ের বাবা রতন গড়াইয়ের পোস্টমর্টেম আমিই করেছিলাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আদালতে আসতে একটু দেরি হয়ে গেল। আসলে ওই রিপোর্টটা খুঁজতে অনেক সময় লেগে গেল। আদালতে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি বলুন কি আছে রিপোর্টে। আপনি এই রিপোর্টটা দেখুন স্যার। অর্জুনদের নির্দোষ। আপনি ভিডিওর সাথে রিপোর্টটা মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন। রতন গড়াইকে গুলি করা হয়েছিল AK-47 বা ওই ধরনের কোনো বড় হাতিয়ার দিয়ে, কিন্তু আমি যে ভিডিওটা দেখেছি তাতে দেখা যাচ্ছে যে অর্জুনদে একটা পিস্তল থেকে গুলি করছে। মা কালী দিব্যি ডাক্তার আজকে বেঁচে বাড়ি ফিরবে না। আমি আবারও বলছি, যে ভিডিওটা দেখে আমি অর্জুনকে অ্যারেস্ট করেছিলাম সেই ভিডিওটা মিথ্যে বানানো। স্যার বিশ্বাস করুন, আমি জীবনে কোনোদিনও কাউকে খুন করিনি, কারোর উপরে গুলিও চালাইনি স্যার। এটা হতে পারে আমি হয়তো টার্গেট প্র্যাকটিস করছিলাম কোথাও। সেই ভিডিওটা কেউ নিয়ে সেটাকে ভুল করে এই ভিডিওতে এডিট করে বসিয়েছে স্যার। আমি কাউকে খুন করিনি স্যার। মঞ্জুর বাবাকে আমি খুন করিনি। আপনি একটু ঠান্ডা মাথায় বিচার করুন স্যার। আমি চাই আমার বাবার খুনি শাস্তি পাক, কিন্তু কোনো নির্দোষ মানুষ শাস্তি পেলে আমি জীবনে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এখানে কি আর কি হচ্ছে নাকি? মাই লর্ড, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভিডিওটা নকল নয়, নকল হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, যেটা বানিয়ে নিয়ে আসতে এত দেরি হলো। না মাই লর্ড, এটাই আসল রিপোর্ট। এই একই রিপোর্ট থানায় জমা আছে। আপনি চাইলে ক্রস চেক করে দেখে নিতে পারেন। বাবার মৃত্যুর ফাইল থেকে সেই রিপোর্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক বড় চক্রান্ত হয়েছে স্যার। মঞ্জু গড়াই, নাটকের কিন্তু একটা সীমা থাকে। তুমি আমাকে সত্যি মিথ্যে শেখাবে? সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। সমস্ত রিপোর্টের সত্যি মিথ্যে আমার কাছে রয়েছে। দুলাল বাবু, আপনি রিপোর্ট ম্যানিপুলেট করেন কোন সাহসে? না মানে স্যার, আমি তো এতক্ষণ আমার কাছে যেটা সবচেয়ে কনফিউশনের জায়গা ছিল, শেষে গিয়ে তো দেখছি আসল গোলমালটা তো সেখানেই। আর আপনি সরকারি অ্যাডভোকেট হয়েও এই ম্যানিপুলেশনের মদত দিয়েছেন। মাই লর্ড, এই বিষয়ে আমার একটা কথা বলার আছে। আপাতত আপনি কিচ্ছু বলবেন না। দুপক্ষের কথা শুনে সমস্ত তথ্য প্রমাণ বিচার করে যেটা বুঝলাম যে এই ভিডিওটা ফেক। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অর্জুন দে রতন গড়াইকে গুলি করতে পারে না।
ইন্সপেক্টর দুলাল ধর, আমি আপনাকে অর্ডার দিচ্ছি। এটা স্পষ্ট যে 1 বছর হয়ে গেল আপনারা এই রতন গড়াইয়ের মার্ডার কেস নিয়ে কোনো ইনভেস্টিগেশনই করেন। আদালত আজ থেকে সেই ইনভেস্টিগেশন শুরু করার আদেশ দিচ্ছে। আর অর্জুনদের ভাইজি দুনিয়াদের কিডন্যাপিং এর জন্য নতুন কেস ফাইল করুন আর ইমিডিয়েটলি অপরাধী নিত্য হালদারকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে প্রমাণ সাবমিট করুন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে অর্জুন দে নির্দোষ। ওনাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। অর্জুন দেকে সসম্মানে মুক্তি দেওয়ার আদেশ দিচ্ছে আদালত। আজকের প্রসিডিং এখানেই শেষ। ভাই ভাই, মুনিয়া মুনিয়া, মুনিয়া আমার ভাই, আমি জানতাম ভাই তুই কিছুতেই শাস্তি পেতে পারিস না। আর আমি ছিলাম তো, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দিতাম না। উফ, কি শান্তি লাগছে ভেবে ভাই, তুই এতদিন পর আজকে বাড়ি ফিরে যাবি। আমি ভুল করে ফেলেছি অর্জুন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে অবিশ্বাস করেছি, তোমার ভালোবাসাকে অবিশ্বাস করেছি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু তাও আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে হারিয়ে ফেললে জীবনে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি ঝগড়ায় মরে যেতাম। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শোন, যাকে যাকে ভালোবাসা যায় তাকে শুধু ভালোই বাসা যায়, ক্ষমা করা যায় না। আর আমি তো তোকে ভালোবাসি মঞ্জু, খুব ভালোবাসি। শুনলি আমি তুই কি বলছি? মঞ্জু, মঞ্জু, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। আমি তোমাকে ভুল বুঝে অ্যারেস্ট করেছিলাম, অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে। এখন কোন অধিকারে এই বাড়িতে যাব? কেন? আমার স্ত্রী হওয়ার অধিকারে। মঞ্জু, আমি বুঝতে পারছিলাম তুই ভুল করছিলিস, সেই জন্য বারবার আমি তোকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুই কিছুতেই বুঝতে চাইছিলিস না। হ্যাঁ, আমি তোর জায়গায় থাকলে হয়তো একই কাজটা করতাম।
কিন্তু বিশ্বাস কর মঞ্জু, আমি তোর উপরে আর রেগে নেই। প্লিজ বাড়ি ফিরে চল। ভাই কি করছিস তুই? তুই আবার বোকামো করছিস। তুই না বড্ড সরল জানিস তো, এই জন্য তুই মঞ্জুর মতলবটা বুঝতে পারছিস না। এত কিছুর পরেও তুই ওকে ক্ষমা করে দিচ্ছিস। সরি ভাই, আমরা কিছুতেই মঞ্জুকে ক্ষমা করতে পারবো না। আমাদের বাড়িতে মঞ্জুর কোনো জায়গা নেই। দাদা দাদা তুই শান্ত হ। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার দাদা। মঞ্জুকে আমি অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছি, ছেড়ে দেবো বলে? এটা হয় না, এটা হয় না। কিন্তু ভাই দাদা যা কথা বলার আমরা বাড়িতে গিয়ে বলবো। এখন এখানে আর কথা বাড়াস না প্লিজ। এই সামাজিক যাত্রা বলা দেখে লাভ নেই, চলো। ওদিকে নিত্য হালদারকে উস্কাতে হবে। তারপর মঞ্জুকে নিত্য হালদারের বাড়িতে যাতে শেষ করে দিতে পারি সেই প্ল্যানটাই করব। অর্জুনের কাছে আর মঞ্জু ফিরবে না, মঞ্জুর লাশ ফিরবে। চলো। বলিস তুমি রাগ করে থাকো না, বাড়ি চলো না। কতদিন তুমি আমাদের বাড়িতে যাওনি? মিয়া, তুমি তোমার ভালো আঙ্কেলের সাথে বাড়ি যাও। আমার এখনো এই বাড়িতে যাওয়ার মতো সময় হয়নি বাবা। কেন? কাজ আছে, নিত্য হালদারকে অ্যারেস্ট করতে হবে। ওই ধুরন্ধর লোকটাকে খুব বেশি সময় দেওয়া ঠিক হবে না। নিত্য হালদার, ওই নিত্য হালদার আমার সাথে অন্যায় করেছে মঞ্জু। আর তুই আমার স্ত্রী, তুই একা যাবি না, আমি যাবো তোর সাথে। টাইমটা এত খারাপ যাচ্ছে কেন? যা যা চেয়েছি সব উল্টো হচ্ছে। আমাকে নিয়ে যাবি তো? চলো। মুনিয়া, মুনিয়া তুমি এখন বাড়ি যাও। হ্যাঁ দাদা, মুনিয়াকে বাড়ি নিয়ে যা, আমরা আসছি। সাবধানে। মঞ্জু চল। আপনি কিন্তু সিচুয়েশনটা খুব লাইটলি নিচ্ছেন। আরে আমি বিষয়টাকে নিচ্ছি না, তার আবার ফ্যান লাইট। মাথাটা পাগলে গেছে, যতক্ষণ না মাস খাচ্ছে বুঝবে না। কিছু বললে নাকি? না না, আমি আর কি বলবো, আপনিই বলছেন, আমরা শুনছি আর আপনি হাসছেন। আসল কথা কি বলতো, যে হাসির কথা, মজার কথা এই শুনে যদি না হাসা হয় না, সেই কথাটাকে অপমান করা হয়। তোমরা তো দারুণ একটা জোক বলেছো। হ্যাঁ, ওই দম ফাটা হাসির হাড়ি ভর্তি জোক, এরকম একটা কোন একটা চটি পাতলা বইয়ের মধ্যে খুব সম্ভবত দেখেছিলাম লাস্টে। কিছু বলবে? বলো। আপনাকে সিরিয়াসলি একটা কথা বলবো, মঞ্জু কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে যাচ্ছে। আসল কথা কি বলতো, বিড়ালের গলায় না অনেক ইঁদুরই ঘন্টা বাজতে চেয়েছিল, কিন্তু পেরেছে কি? আমার নামটা মনে আছে তো, হ্যাঁ, নিত্য হালদার। আমি আবার আমার নামের আগে একটা ওই দা বসিয়ে দিই, দা নিত্য হালদার। আমার পাওয়ার টাওয়ারের কথা কি সব ভুলে গেলে নাকি? হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনি প্লিজ সিচুয়েশনটাকে একটু সিরিয়াসলি নিন না। তোমরা আমার কথাটাকে এবার একটু সিরিয়াসলি নাও। তোমাদের মনে পড়ে, জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাও, ফ্ল্যাশব্যাক। মঞ্জু আর অর্জুন আমার বাড়ির উঠোনে এইখানে দাঁড়িয়ে এই আমার কাছে আমার পায়ে ধরে প্রাণ ভিক্ষা করেছিল, মনে পড়ে? আমি
তোমার পায়ে ধরেছি, ওদেরকে ছেড়ে দিয়ে ফুল হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, সবই মনে আছে, কিন্তু এখন সিচুয়েশনটা পুরো পাল্টে গেছে। মঞ্জু অর্জুনকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে ফেলেছে, আমাদের প্ল্যানটা পুরো উল্টে পাল্টে গেছে। এখন না মঞ্জুর মধ্যে একটা আলাদাই ওভার কনফিডেন্স কাজ করছে। স্যার, হ্যাঁ শুনছি, বলুন। বলছি স্যার, এখন কি মঞ্জুর জন্যই আমাদের ওই নিত্য হালদারকে অ্যারেস্ট করতে যেতে হবে স্যার? আচ্ছা, আপনি আপনার টেবিলে যান না, গিয়ে বসে কাজ করুন। না না, সে না হয় বসছি, কিন্তু আমাদের কি যেতেই হবে? দেখুন, আপনার যদি খেয়ে দিয়ে কাজ না থাকে তাহলে যান, কিন্তু আমার কিন্তু খেয়ে দিয়ে অনেক কাজ আছে, বুঝতে পেরেছেন? না না স্যার, আমার খেয়ে দিয়ে কাজ না থাকলেও কিন্তু আমি যাবো না। তো তাহলে বারবার প্রশ্নটা করছেন কেন? না মানে আপনি যদি আবার আমাকে অর্ডার দেন সেই জন্যই স্যার। দেখুন, সংসারটা আছে বলে না চাকরি করি, বুঝতে পারছেন, কিন্তু তার জন্য প্রাণ দিতে পারবো না। হ্যাঁ, অন্য চাকরি করবো। হ্যাঁ, একদম ঠিক কথা, কিন্তু স্যার না। আবার কিন্তু কিসের? না মানে ওই যে কোর্ট অর্ডার দিল স্যার। আরে দূর রাখুন তো কোর্টের অর্ডার, কোর্ট তো অর্ডার দিয়ে খালাস। আরে গ্রাউন্ডে নেমে কাজ করতে হতো আমাদের। আরে নিত্য হালদারকে অ্যারেস্ট করা হাতিকে প্যান্ট পরানো সমান অবস্থা। ঠিক আছে ঠিক আছে, মানে তর্কের খাতিরে না ধরে নিলাম নিত্য হালদারকে অ্যারেস্ট করা গেল, তার বিরুদ্ধে প্রমাণ সাক্ষী এগুলো দেবে কে? সাক্ষী রেডি আছে স্যার। তবে একজন নয়, 3 জন। সত্যি আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। নিত্য হালদারের লোকেদের কথাতেই আমরা মুনিয়াকে বাড়িতে রেখেছিলাম। হ্যাঁ বুঝেছি তো, বুঝেছি। এবার শুধু জায়গা মতো কথাগুলো বললেই হবে। আপাতত লকআপে গিয়ে বসো। রানী, এনাকে নিয়ে ওই লকআপে যা। আসুন, চলুন। আসুন। রায়বাবু, আপনাকে সাবধান করে দেওয়ার দায়িত্ব ছিল, আমি করলাম। এখন আপনি যেটা ভালো বুঝবেন। দেখো, আমি যেটা ভালো বুঝি আমি ঠিক সেটাই করি, আর আমার সঙ্গে যেটা হয় সেটা ভালোই হয়। তোমাদের অত চাপ নিতে হবে না। না না, আমরা চাপ নিচ্ছি না দাদা। আপনার ভালো হলে আমাদের ভালো তো হবেই, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এই আজকে যদি মঞ্জু আর অর্জুনকে আপনি শেষ করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হবে না। আমার মায়ের ইচ্ছে না, সব ভালো হবে। মায়ের যদি ইচ্ছে হয় তাহলে আজকে ওই দুটোকেই আমার বাড়ির পিছনে না পুঁতে দেব। রাখলাম, বুঝলি? আজকে বলি দিতে হবে, বলি। যা গিয়ে সব ব্যবস্থা কর। আশা করছি নিত্য হালদার উপর ভরসা করা যায়। মনে তো হচ্ছে আজকেই ও। আজকে কি ওদের প্রেমের বাকি উড়ে যাবে বলছো? আশা তো করছি। গেলে তো ভালোই, আমার তো বিষয়টা লাইভ দেখারও খুব ইচ্ছে। যাই একবার নাকি? দেখো রাজা, এতটা ওভার এক্সাইটেড হয়ে না, এইভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। আরে না না, বিপদের কোনো খবর আসবে না, আসলে ভালো খবরই আসবে। দাও ফোনটা দাও। ম্যাডাম আসছি তাহলে, দেখো। নন্দিনী, তুই কিন্তু আবার একটা ভুল করলি। মানে কি করলাম আমি? কোর্ট যাকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছে, তুই তাকেই আবার ফোন করে বসলি। আমি বুঝতে পারছি না নন্দিনী, তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? মম প্লিজ রিল্যাক্স করো। বুদ্ধি হয়েছে বলেই কিন্তু রাজার ফোন থেকে ফোনটা করিয়েছি। মঞ্জুকে শেষ না করা অবধি আমি তো শান্তি পাচ্ছি না। আমাকে একটু খেলতে দাও না। যদি সত্যি সত্যি খেলতেই চাস নন্দিনী, তাহলে ওই নিত্য হালদারের ওপর ভরসা না করে নিজের পরের দানটাকে রেডি করে রাখ। স্যার, সাক্ষী তো রেডি। এবার শুধু নিত্য হালদারকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসার অপেক্ষা। দেখো, আমি আর অপেক্ষা করতে পারছি না। মানে আমি অত বড় রিস্ক আর নেবো না। আরে নিত্য হালদারকে অ্যারেস্ট করা মানে এটা মাথা খারাপ ব্যাপার একদম। স্যার, এটা আমার বা আপনার ইচ্ছা তো নয়, কোর্টের অর্ডার। আরে দূর রাখো তো তোমার কোর্টের অর্ডার। কোর্টের অর্ডার রেখে দেবো? না মানে
আমি সেটা বলতে চাইনি, মানে কোটাটা নিশ্চয়ই কোটাটা তো নিশ্চয়ই মানবো, কিন্তু আচ্ছা মঞ্জু তুমি বলো, কোর্ট যদি এখন অর্ডার দেয় যে চাঁদ থেকে 1 বস্তা মাটি নিয়ে আসতে, তো সেটা কি সম্ভব বলো? মানে আমি যদি কোনো অসম্ভব কাজ করতে না পারি তাহলে সেটা আমার কি দোষ? নিত্য হালদার আপনার জীবনের একটা বড় চাঁদ, তাই না? আলো দেয়। হ্যাঁ, এই কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি। দেখুন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, তাই না মঞ্জু? সূর্যের আলো পড়ে আর সেটাই এদিকে। এই অর্জুন, জ্ঞান দিও না তো প্লিজ, একদম জ্ঞান দিও না। আপনাকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, সেটা আমি অনেকদিন আগেই বুঝে গেছি। আপনি শুধু নিরপরাধ মানুষদের ওপর চড়া হতে পারেন, আর যারা আসল অপরাধী তাদের সামনে মুখ খোলার ক্ষমতা আপনার নেই। এই অর্জুন, এই সারাবে বড্ড গলা জোর বেড়েছে তোমার, তাই না? মঞ্জু, বলছি বড়বাবু খুব ভয় পেয়ে গেছে, বুঝলি? যাকে তোর পাশে থেকে পুলিশের কাজটা আমি করে দেবো, উনি পারবেন না। কি হলো? উফ, খালি নাটকের পর নাটক চলছে, নাটকের পর নাটক চলছে, তাই না? অর্জুন, তুমি ভুলে গেছো যে আজকে সকালে কিন্তু তুমি লকআপের মধ্যে ছিলে, এখনো এক বেলাও কিন্তু কাটেনি, আবার তুমি পালাতেও চাইছিলে, আর এখন পুলিশের প্রতি এমন তোমার ভালোবাসা উঠলো যে তুমি পুলিশের কাজ করতে চাইছো। বাহ! আপনি ভুল বললেন স্যার, আমি পুলিশকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি সে একজন পুলিশ। অর্জুন, অর্জুন থামো। স্যার, আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। আবার কি কথা? কেন? যে কথা দিয়ে শুরু করেছিলাম, নিত্য হালদারকে অ্যারেস্ট করতেই হবে।